আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প বলেছেন পুতিনের সাথে তার সবকিছু শেষ হয়ে যায়নি, তবে তিনি হতাশ। ব্রিটেন $3 বিলিয়ন ব্যয়ে গোপনে 4,500 আফগানিদের পুনর্বাসন করেছে তথ্য ফাঁস হওয়ার কারণে। সিরিয়ার দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ান আর্মি, হামলা ইসরায়েলের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার সবকিছু এখনও শেষ হয়ে যায়নি, তবে তিনি বেশ বড় মাত্রায় হতাশ হয়েছেন। বিবিসির সাথে 20 মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে সোমবার এই কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসির পক্ষ থেকে ট্রাম্পকে প্রশ্ন করা হয় তিনি পুতিনকে বিশ্বাস করেন কিনা। ট্রাম্প বলেন, আমি বলতে গেলে কাউকেই বিশ্বাস করি না। ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ করবেন জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। আমার মনে হয় আমরা এই যুদ্ধ শেষ করার কাছাকাছি। ট্রাম্প এই যুদ্ধ বন্ধ না হওয়ার বিষয়ে পুতিনকে দোষারোপ করে বলেন, আমার মনে হয় আমাদের মধ্যে অনেক ভালো আলোচনা হবে। যুদ্ধ বন্ধে একটা চুক্তির কাছাকাছি চলে আসবো আমরা। তারপর পুতিন কিয়েভে হামলা চালিয়ে একটা ভবন উড়িয়ে দেবেন। এ কথা বলার মাধ্যমে ট্রাম্প বলতে চেয়েছেন আসলে পুতিনের কারণে বারবার সব ভণ্ডুল হয়ে যাচ্ছে। সোমবার ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দেন। এ সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ওপর কঠোর অবরোধ আরোপ করা হবে বলে জানান তিনি। একই সাথে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল সহ আধুনিক অস্ত্র দেওয়ারও হুমকি দেন তিনি। তবে সোমবারের এই কঠোর হুমকির পর মঙ্গলবার আবার সুর নরম করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি জেলেনস্কিকে বলেছি মস্কোয় হামলা না চালানোর জন্য, আর ইউক্রেনকে দীর্ঘপাল্লার মিসাইল দেওয়ার বিষয়ে আমাদের আরও চিন্তা করতে হবে। সোমবার হোয়াইট হাউসে ন্যাটো সভাপতি মার্ক রুটের সাথে বৈঠকে ট্রাম্প জানান, ন্যাটোর বিভিন্ন সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেট্রিয়ট মিসাইল কিনবে। এরপর তারা সেই মিসাইল পাঠাবে ইউক্রেনে। এর আগে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র নিজেই ইউক্রেনকে অস্ত্র দিত, কিন্তু ট্রাম্প ইউক্রেনকে অস্ত্র দিতে রাজি, তবে তা বিনামূল্যে নয়। তবে ন্যাটোর মাধ্যমে ইউক্রেনের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন অনেক বিশ্লেষক। এমনকি এর মধ্যে রয়েছে ট্রাম্পের নিজের দল রিপাবলিকান সদস্যরা। তাদের অভিযোগ, ট্রাম্প আমেরিকানদের সাথে প্রতারণা করছেন। মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানের সাথেও প্রতারণা করছেন। রিপাবলিকান কংগ্রেস উইমেন মার্জোরি টাইলর গ্রিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ আমাদের নয়, এটা ইউরোপের যুদ্ধ। জর্জিয়ার কংগ্রেস উইমেন মার্জোরি টাইলর গ্রিন ট্রাম্পের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। নিউ ইয়র্ক টাইমসকে এক সাক্ষাৎকারে গ্রিন বলেছেন, আমি আমার নির্বাচনী প্রচারণায় ইউক্রেন সহ বিভিন্ন জনপদে যুদ্ধ বন্ধ করার কথা বলেছি। আমি ট্রাম্পের যুদ্ধ বন্ধের অঙ্গীকারের কথা প্রচার করেছি। আমরা আমেরিকান ভোটারদের শান্তির কথা বলেছি। আমরা বলেছি আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। আমেরিকান করদাতাদের অর্থ আমরা আর বিদেশের মাটিতে যুদ্ধের পেছনে ঢালব না। আমরা এটা বন্ধ করব। আমাদের অগ্রাধিকার হলো আমাদের নিজেদের দেশ। কিন্তু এতদিন পার হবার পরেও প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে পারেননি, বরং তিনি এখনও ইউক্রেনকে অস্ত্র দিচ্ছেন। ফলে আমি আমার ভোটারদের কাছে সমস্যায় পড়েছে। আমাদেরকে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে হবে। মার্জোরি গ্রিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের সমালোচনা করে লিখেছেন, ন্যাটোর সাথে পেছনের দরজা দিয়ে সমঝোতা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেন, কোনো সন্দেহ নেই ট্রাম্প প্রশাসন আমেরিকান করদাতাদের অর্থ খরচ করছেন যুদ্ধের পেছনে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমেরিকান ভোটাররা এত তাড়াতাড়ি নিজেদের বদলে ফেলেননি। তারা আগের মতোই আছেন। তারা ট্রাম্পের অঙ্গীকার ভোলেননি। ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন বলেছেন, এটা আমাদের যুদ্ধ নয়, এটা ইউরোপের যুদ্ধ। ইউরোপের যুদ্ধ ইউরোপকে মোকাবেলা করতে দিন। তাদের সম্পদ আছে, জনশক্তি আছে, তারা এসব নিয়ে যুদ্ধ করুক। ব্যানন বলেন, আমরা এমন মানুষদের অস্ত্র দিচ্ছি যাদের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সিরিয়ার দক্ষিণে সিদা অঞ্চলে তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সেখানে প্রবেশ করেছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার সরকারি বাহিনী লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল আর্মি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলপন্থী দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় তারা সেখানে বোমা হামলা চালিয়েছে। সিদা অঞ্চলে রোববার থেকে ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে 200 মানুষ নিহত হয়েছে। এই সংঘর্ষে জড়িত রয়েছে সিরিয়ায় বসবাসরত ইসরায়েলপন্থী দ্রুজ সম্প্রদায় ও বেদুইন সশস্ত্র গ্রুপের মাধ্যমে। বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার আল মাকাস এলাকায় দ্রুজ মিলিশিয়া বাহিনী বেদুইনদের ওপর আক্রমণ শুরুর পর ছড়িয়ে পড়ে সংঘর্ষ। গত 8 অগস্ট সিরিয়ার গণহত্যাকারী শাসক বাশার আল আসাদ
পালিয়ে যাবার পর আত্মসমর্পণ করেছে সিরিয়ার প্রায় সব বিদ্রোহী বাহিনী, কিন্তু সিদা অঞ্চলের ইসরায়েলপন্থী দ্রুজ মিলিশিয়া বাহিনী আত্মসমর্পণ করেনি সিরিয়ার নতুন সরকারের কাছে। তারা নিয়ন্ত্রণ করতে থাকে সিদার বিভিন্ন অঞ্চল। এ অবস্থায় রোববার সেখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সিরিয়ার নতুন সরকারের আর্মি সেখানে প্রবেশের চেষ্টা করে। ইসরায়েল আর্মি তখন সিরিয়ান আর্মি লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েল অভিযোগ করছে সিরিয়ান নতুন সরকারের আর্মি সেখানে প্রবেশ করলে ক্ষতি হবে দ্রুজ সম্প্রদায়ের। এই অভিযোগে মঙ্গলবারও সিরিয়ান আর্মির ওপর মিসাইল হামলা চালায় ইসরায়েল। সিরিয়া সরকার এই হামলার প্রতিবাদ জানিয়ে বলেছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পেছনে দায়ী দ্রুজ সম্প্রদায় আর ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ায় হামলা বন্ধের। অপরদিকে সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের ধর্মীয় নেতারা তাদের মিলিশিয়া বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ান আর্মিকে প্রতিরোধ করার জন্য। সিরিয়া আহমদ আল শারার নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠার পর ইসরায়েল শর্ত দেয় সিরিয়ার দক্ষিণে সিরিয়ান আর্মি মোতায়েন করা যাবে না, সেখানে একটি বাফার জোন থাকবে। সিরিয়ান আর্মি মোতায়েন করা হলে ইসরায়েল হামলার হুমকি দেয়। সিরিয়া সরকার সেখানে সেনা মোতায়েন করতে বিরত থাকে, কিন্তু রোববার সেখানে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়লে সোমবার থেকে সেখানে সেনা পাঠায় সিরিয়া সরকার। এরপর ইসরায়েল আর্মি তাদের ওপর হামলা শুরু করে। সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের বসবাস গোলান মালভূমি এবং সিদা অঞ্চলে। তারা ইসরায়েলপন্থী এবং তাদের সম্প্রদায়ের অনেকে ইসরায়েল আর্মিতে নিয়োজিত। তারা ইসরায়েল রাষ্ট্রের পক্ষে। ইসরায়েলের নেতানিয়াহু সরকার অঙ্গীকার করেছে তাদেরকে রক্ষার। তাদের কোনো ক্ষতি হলে প্রতিশোধের হুমকি দিয়েছে সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে। জবাবে সিরিয়া বলেছে, দ্রুজ সম্প্রদায়ের আক্রমণ থেকে সেখানকার মানুষদের রক্ষা করা তাদের দায়িত্ব এবং সেটি তারা করবে। একই সাথে ইসরায়েলের আক্রমণ থেকেও সিরিয়ানদের রক্ষা করা তাদের দায়িত্ব। মঙ্গলবার সিরিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ান আর্মি প্রবেশের পর সিদা অঞ্চল থেকে সব বিদ্রোহী বাহিনী পালিয়ে গেছে। সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সিদা এখন সিরিয়ান সরকার ও সিরিয়ান আর্মির নিয়ন্ত্রণে। ব্রিটেনে ৪,৫০০ আফগান নাগরিকদের গোপনে পুনর্বাসন করা হয়েছে। এতে খরচ হয়েছে দেশটির $2.7 বিলিয়ন। ব্রিটিশ আর্মি আফগানিস্তানে অবস্থানের সময় এসব আফগান নাগরিকরা ব্রিটিশ আর্মিকে সহায়তা করেছে তালেবানদের বিরুদ্ধে। ব্রিটিশ আর্মিকে যেসব আফগান নাগরিকরা সহায়তা করেছে তাদের ৪,৫০০ মানুষের একটি তালিকা ২০২২ সালে ফাঁস হয়ে যায় ব্রিটেনের কাছ থেকে। ফেসবুকে প্রকাশিত হয় তাদের সবার নাম। ব্রিটিশ সরকার আশঙ্কা করে তাদেরকে হত্যা করতে পারে তালেবানরা। ফলে ব্রিটিশ সরকার যে ৪,৫০০ আফগানের নাম ফাঁস হয়েছে তাদের সবাইকে ব্রিটেনে নিয়ে আসার গোপন একটি পরিকল্পনা গ্রহণ করে। একই সাথে ফাঁস হওয়া আফগানদের নাম এবং এই সংক্রান্ত ব্রিটিশ সরকারের কার্যক্রম গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে। ব্রিটেনের বর্তমান লেবার পার্টির সরকার মঙ্গলবার তুলে নিয়েছে এই বিষয়ক নিষেধাজ্ঞা। মঙ্গলবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলে পার্লামেন্টে ক্ষমা চেয়েছেন ৪,৫০০ আফগান সহায়তাকারীর নাম ফাঁস হওয়ার ঘটনায়। ২০০১ সালে সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার ধ্বংসের পর আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ওই বছরই সেখানে ব্রিটেনও সেনা পাঠায়। ২০২১ সালে তালেবানদের বিজয়ের আগ পর্যন্ত তারা ছিল সেখানে। দীর্ঘ এই সময়ে হাজার হাজার আফগানি নাগরিক ব্রিটিশ সেনাদের সাথে কাজ করেছে দোভাষী সহ বিভিন্ন বিভাগে। একইভাবে তারা কাজ করেছে আমেরিকান সহ সেখানে অবস্থানরত বিদেশি সেনাদের সাথে। তালেবানরা তাদেরকে আফগানিস্তানের শত্রু হিসেবে আখ্যায়িত করেছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আফগান সরকারের পতনের পর তাদের জীবন নিয়ে আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ অনেক দেশ এসব আফগানদের অনেককে নিয়ে যায় নিজ দেশে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী মঙ্গলবার বলেছেন, গোপনে ৪,৫০০ আফগান সহ মোট ১৬,০০০ আফগান সহায়তাকারীদের ব্রিটেনে নিয়ে আসা হয়। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।